তারানাথ তান্ত্রিক একবার গিয়ে পড়েন বীরভূমের নলহাটির সতীপীঠ মন্দিরে। আর সেই স্থানে তার সাথে দেখা হয় এক দিব্য পুরুষ সাধু বাবা, যিনি তাকে বলেন তার আসন্ন বিপদের কথা। আর তার কিছুদিনের মধ্যেই তারানাথ গিয়ে পড়েন এক পরিত্যক্ত গ্রামে, যেখানে নাকি উদ্ভব ঘটেছে এক ব্রহ্ম রাক্ষসের। তিনি কি পারবেন সেই গ্রামের সাধারণ মানুষদের উদ্ধার করতে? আর কী বা হবে সেই ব্রহ্ম রাক্ষসের অন্তিম পরিণতি? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন ব্রহ্ম রাক্ষস। গল্পের সূত্রধার শুভ, গল্প পাঠে শুভ ও কৌশিক। তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে সাগ্নিক, অধ্যায়, বর্ণিশা, অভিযান, রূপঙ্কর, রৌনক, RNM অভিষেক ও প্রার্থনা। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন ব্রহ্ম রাক্ষস। আজ মনটা ভালো নেই, তাই আনমনে জানালার কাছে বসে আছি চুপটি করে। আসলে এই শীতকালটা আসে ঠিকই, কিন্তু সাথে বয়ে নিয়ে আসে অনেকটা মন খারাপ। আর কেন জানি না, এই মন খারাপটা যেন ছোঁয়াচে। শীতকালে ধীরে ধীরে সবার মধ্যেই ছড়িয়ে পড়ে সেটা। আমি একটা চেয়ারের উপরে বসেছিলাম। বাইরের ঠান্ডা হাওয়াটা বেশ লাগছে, কিন্তু ঠান্ডা হাওয়ায় যে শরীর খারাপ হতে পারে সে কথা আর আমার খেয়ালই নেই। সে যাই হোক, আমার খেয়াল না থাকলে কি হবে, গিন্নির তো আছে। সে তখন রান্নাঘর থেকে 2 পেয়ালা চা করে এই দিকেই এগিয়ে আসছিল। আমায় এই অবস্থায় দেখেই বলল, হ্যাঁ হ্যাঁ, কবি হওয়া তো হলো না, তাও যে নিজের মনে একা একা কি ভাবো কে জানি। আমি বাইরের দিকে তাকিয়েছিলাম। গিন্নির কথায় ঘাড় ঘুরিয়ে বললাম, নাই হলাম কবি, সবই তো তোমারই দয়ায়। কবি হতে গেলে যে মনে বিরহ লাগে। তুমি আমায় দুঃখ দাও কখন বলো তো? সবসময় তো ভালোবাসাতে আগলেই রাখো। এই জন্মে আমার আর কবি হওয়া হলো না। থাক, হয়েছে। এটা ধরো, আর একটা গরম কিছু গায়ে চাপিয়ে আমি উদ্ধার করো দেখি। ঠান্ডা লাগলে আমার জ্বালা বাড়বে বই কমবে না। আমি ওর হাত থেকে চায়ের পেয়ালাটা নিয়ে একটা চুমুক দিয়ে বললাম, বলছি ওই শালটা একটু দাও তো, ঠান্ডাটা সত্যি জাঁকিয়ে পড়েছে। একটু বাইরে থেকে ঘুরে আসলে ভালো হয়, বুঝলে? ঘরে যে আর মন টিকছে না। তা আজ তো ছুটির দিন, সকাল সকাল বাড়িতে বসে না থেকে কিশোরী ঠাকুরপোকে নিয়ে একটু ঘুরেও তো আসতে পারো ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে। আর ওইদিকে তো যাও না অনেক দিন হলো, ঘুরে আসো, মনটা ভালো লাগবে। খারাপ কিছু বলেনি গিন্নি। সত্যি তারানাথের বাড়ির দিকে যাওয়া হয়নি অনেক দিনই হলো। তাই হাতের চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে গায়ে জামা আর শীতের চাদরটা জড়িয়ে বেরিয়ে পড়লাম কিশোরীর মেস বাড়ির উদ্দেশ্যে। একসময় এই মেস বাড়িতে আমিও থাকতাম, কিন্তু বিয়ের পর এখনকার এই নতুন বাড়িটা ভাড়া নিয়েছি। পৌঁছে গিয়ে কাঠের সিঁড়িটা বেয়ে ওপরে উঠে গেলাম। ঘর খোলাই ছিল। আমি ভেতরে যেতেই কিশোরীকে দেখতে পেলাম। সেও দেখি আমার মতন শীতের পোশাক চাপিয়ে তৈরি। আমায় দেখেই সে একটু হেসে বলল, আরে ভাইয়া, তুমি তো তৈরি দেখছি, ঠাকুর মশাইয়ের বাড়ি যাবে তো? চলো চলো বেরো, দেরি করে লাভ নেই। আর যাওয়ার সময় বুঝলে একটু গরম গরম কচুরি নেব, বুঝলে, ওই হরিদার দোকান থেকে। রোববার বলে কথা, তারানাথের গল্প আর খাওয়া দাওয়া জমে যাবে, কি বলো? কিশোরী আর আমি এবারে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। পথে বেশ একটা লোক চোখে পড়ল না। পথ চলতে চলতে আমরা পৌঁছে গেলাম হরিদার চায়ের দোকানে। দোকানের দিকে প্রথম চোখ পড়তেই আমরা তো অবাক। সারা রাস্তা যেখানে শীতের জন্য ফাঁকা, লোক নেই সেই মতো, তারই মাঝে দেখি হরিদার দোকানে ভিড় জমেছে চা আর কচুরি খাওয়ার জন্য। বসার জায়গাগুলো ভর্তি। লোক না হয় চা খাচ্ছে, আর না হয় হাতে শালপাতায় কচুরি। কিশোরী বলল, বসো না ভাই, 1 কাপ করে চা খেয়ে শরীরটা গরম হোক, তারপর না হয় যাবো ঠাকুর মশাইয়ের বাড়ি। আর কি, বসেই পড়লাম। এরই মধ্যে চা এসে হাজির। আমরা বেশ আয়েশ করে চায়ের সাথে সিগারেট খেয়ে নিলাম, কারণ ঠাকুরমশাইয়ের সামনে আমরা সিগারেট খাই না। কিশোরী বলে উঠল, দাঁড়াও, তারানাথের প্রিয় পাসিং শো এর প্যাকেটটা নিয়ে নি,
সেটা ছাড়া তো গল্পের আসরখানেই জমবে না। একদম। আর আমি সাথে গরম গরম কচুরিটা নিয়ে নিই, কি বলো? কিশোরী খালি হেসে ওপারের দোকান থেকে পাসিং শোয়ের প্যাকেটটা কিনতে এগিয়ে গেল। আমি বেশ কয়েকটা কচুরি নিয়ে নিলাম। গরম গরম কচুরির গন্ধই আলাদা। দোকান থেকে বেরিয়ে আমরা হাঁটা দিলাম মটলেনের দিকে। অল্প এগিয়ে আমরা চলে এলাম সেই চেনা পরিচিত বাড়ির গেটে। আমি এবারে বাড়ির গেটে কড়া নাড়লাম। শব্দ পেয়ে চারিমা এসে দরজা খুলল। আমাদের দেখেই সে বলল, আরে কাকাবাবুর আছে, অনেকদিন যে এদিকে আসেননি। আসুন আসুন, ঘরে আসুন, বাবা বাড়ি আছেন। আর আপনারা চা খাবেন তো? আমি দুধ চা করে আনছি। কিশোরী বলল, গরম গরম কচুরি আছে, এটা নিয়ে আসো তো। তোমার তাড়া নেই, আস্তে আস্তে করো, আমরা ঘরে গিয়ে বরং বসি। আমরা ঘরে গিয়ে বসলাম। কিছুক্ষণের মধ্যে চারিমা এসে আমাদের জন্য কচুরি আর ছোলার ডাল দিয়ে গেল। তারানাথ ঘরে প্রবেশ করল। আমি বললাম, তা ঠাকুরমশাই, আপনার শরীরের খবর কি? তারানাথ একটু হাসল, বলল, আর শরীর, বেঁচে থাকা যায় যেন সব থেকে বড় লড়াই এই জীবনে। নিজে ভালো থাকার থেকে অপরকে ভালো রাখো, এটাই হলো জীবনের মূল মন্ত্র। তাই এই বুড়োর কথা মনে পড়ে শুধু রবিবারে। হ্যাঁ, তা বেশ ভালো, তোমরা আসো, আমার বেশ ভালোই লাগে। যৌবনে যে লোকটা কত পথে পথে ঘুরে বেরিয়েছে, সেই বুড়ো বয়সে ঘরেই পড়ে থাকে। তারানাথ এবার একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, কত পথ, কত জঙ্গল একা পায়ে ঘুরে বেরিয়েছি, শ্মশানে বসে সাধনা করেছি, কত সাধুসঙ্গ লাভ করেছি তার শেষ নেই। তাই এই জীবনে আমার বেশি চাওয়া পাওয়া নেই। আমি আমার জীবনের সব মুহূর্তে আনন্দ লাভ করেছি, তাই এখন আর হাহুতাশ করি না। আমি বুঝলাম তারানাথের মন ততটা ভালো নেই। সে তার পুরনো স্মৃতি ঘেঁটে কিছু অজানা কারণে কষ্ট পাচ্ছে। ঘরটা একটু থমথমে হয়ে আসছিল। তাই তারানাথ বোধ করি সেটা বুঝতে পেরেই বলল, তা আজ তোমাদের একটা ভীষণ ভয়ানক অভিজ্ঞতার কথা বলবো। আমার জীবনে যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে এটা এক ভয়ানক ছাপ ফেলে গিয়েছে আমার জীবনে। কিশোরী তারানাথকে বলল, আপনি ওইসব ছাড়ুন, এই হরিদার দোকানের গরম কচুরি এনেছি, এটা সদ্ব্যবহার আগে করুন, ঠান্ডা হলে কিন্তু একদম ভালো লাগবে না। আমার মন তখন অন্যদিকে। কারণ তারানাথ একবার গল্প নিয়ে কথা বলছেন যখন, একবার খোঁচা দিয়ে দেখাই যাক না সে কোন অভিজ্ঞতার কথা বলছে। আমি বললাম, ঠাকুরমশাই, আপনার কাছে আমরা কত বিচিত্র আর অদ্ভুত ঘটনা শুনেছি, আজও কি সেই রকম কোনো ভয়ের ঘটনা বলবেন? তারানাথ একটু ভেবে বলল, সে থাকবে না কেন, নিশ্চয়ই আছে। ঘটনা বড়ই রোমাঞ্চকর, বলছি তবে শোনো। ভয়ই বটে, এখন তো আর অত মনে থাকে না, তবে যতটা মনে আছে বলি শোনো। কিন্তু আগে আগে এই কচুরি আর পর্বটা শেষ করে দাও দেখি তোমরা। হ্যাঁ, যেমন বলা তেমনই কাজ। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বসলাম নিচের তক্তাপোষটার ওপর, আর তারানাথ ওনার আরামকে দাঁড়ায়। ও বলল, দাঁড়াও, গড়গড়াটা সেজে আনি। সঙ্গে সঙ্গে কিশোরী ওর পকেট থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট বার করে তারানাথের হাতে দিল। সেটা পেয়ে তারানাথ তো বেজায় খুশি। আসলে ওই সিগারেটটা তারানাথের খুব পছন্দের। আর ও বলে ধূমপান না করলে নাকি ওর গল্পের আমেজটাই আসে না। তারানাথ এবার সেই প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে দিয়ে একটা বড় সড়ো টান দিল। তারপর একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, আচ্ছা, তোমরা নলহাটির নাম শুনেছ? হ্যাঁ, তা শুনেছি বই কি, আপনারই বলা। বীরভূমের মোট 5টি সতীপীঠগুলোর মধ্যে একটা, তাই তো? একদম ঠিক বলেছ হে বিভূতি। আসলে আমি এত জায়গা ঘুরেছি আর এত অভিজ্ঞতা অর্জন করেছি যে একটা গল্প শুরু করলে অন্যগুলোতে টান পড়ে। সব গল্পগুলোই যে একে অপরের সঙ্গে বাঁধা
তাহলে সেই জায়গাটা সম্বন্ধে একটু বলি, শোনো। বীরভূমের নলহাটি স্টেশনের নিকটবর্তী এক স্থানে দেবী পার্বতীর কণ্ঠনালী পড়েছিল। সেই থেকে এই পীঠের নাম নলাটেশ্বরী। লোকমুখে প্রচারিত কামদেব স্বপ্নাদেশ পেয়ে খুঁজে বের করেন সেই মায়ের শরীরের অংশ। একটি ছোট টিলার উপরে গড়ে উঠেছে মা নলাটেশ্বরীর মন্দির, যা এক সময় ঢাকা ছিল ঘন জঙ্গলে। এই মন্দিরের মা আমিষাসী। বছরের 365 দিনেই এখানে মাকে অন্নভোগ দেওয়া হয়। আর এখন সেই জায়গাটা আধুনিক হলেও বেশ 30 বছর আগে কিন্তু এইখানে ছিল শুধু ঘন জঙ্গল আর অল্প কিছু গ্রাম। বেশিরভাগ মানুষ পেশায় হয়তো কৃষক, চাষাবাদ করে খায়, আর না হয় বনে গিয়ে কাঠ কেটে তাই দিয়ে পেট চালায়। একসময় এই জায়গাতে মানুষ আসতো না। পাহাড়ের উপরে, এমনকি আশেপাশে ঘন জঙ্গলে ঢাকা ছিল। দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকতো এই স্থান। মায়ের পিঠে কেবল যেতেন নির্ভয় বীরাচারী তান্ত্রিকেরা। তন্ত্র সাধনা তারা করতেন সেখানে। বীরাচারে দেবীর প্রসন্নতার জন্য পুজোও করতেন। কাপালিকরাও আসতেন। বশিষ্ঠ, রামশরণ, দেব শর্মা, কুশলানন্দ আদি মুনি সন্ন্যাসীরা এখানে এসে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। বর্গী সর্দার ভাস্কর পণ্ডিত এখানে পূজা দিতে আসতেন। তবে বর্তমানে জঙ্গল, জঙ্গলি পশু একটাও আর নেই। আর অদ্ভুত একটা জিনিস কি জানো কিশোরী? এই সতীপীঠ অন্যগুলির থেকে আলাদা। তার কারণ হলো নলাটেশ্বরী মায়ের অঙ্গশিলা উদ্ধারের সময় একটি অলৌকিক কাণ্ড হয়, হ্যাঁ, যেটা বোধহয় অপর কোনো শক্তিপীঠে হয়নি। যিনি সতীর দেহ তার সুদর্শন চক্র দ্বারা খণ্ড করেছিলেন, সেই অনাদির আদি গোবিন্দের চরণ চিহ্নিত একটি শিলা পাওয়া যায়। ভগবান নারায়ণের সেই চরণ চিহ্নিত শিলা পূজিত হন এখানে দেবীর সাথেই। প্রথমে ভগবান বিষ্ণুকে প্রণাম জানানোর পরই ভৈরব ও দেবীর অর্চনা হয়ে থাকে। আষাঢ় মাসের শুক্লা নবমী তিথিতে দেবীর বার্ষিক পূজাদি অনুষ্ঠিত হয়। শিবরাত্রির দিন দেবী ও ভৈরবের মন্দিরের সঙ্গে হলুদ সূত্র দ্বারা যোগসূত্র স্থাপিত হয়। ব্রাহ্মণী নদী তীরে ললাট পাহাড়ের নিচে সেই কণ্ঠনালীর উপর বেদি করে প্রতিষ্ঠিত হন দেবী নলাটেশ্বরী। নলহাটি হিন্দু, মুসলমান, শাক্ত, শৈব ও বৈষ্ণব ধর্মের এক আশ্চর্য সমন্বয় ও সম্প্রীতির এক মিলনভূমি। গোটা ভারতের সার্বিক ঐক্যচিত্র এই পীঠে পাওয়া যায়, যেখানে একসাথে মা কালী, ভৈরব শিব আর ভগবান বিষ্ণুর একসাথেই পুজো হচ্ছে। কিশোরী তারানাথের দিকে চেয়ে এবারে বলল, বাবা, এত ইতিহাস জড়িয়ে আছে, আমাদের তো এসব কিছুই জানা ছিল না। সত্যি ঠাকুরমশাই, আপনার কাছে এলে কত কিছু জানা যায়। এবার তবে আসল ঘটনায় আসা যাক। আমি সেইবার সেই পায়ে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পৌঁছে গেলাম সেই ব্রাহ্মণী নদীর তীরে। আসলে সারা সকাল ধরে শুধু জঙ্গলের পর জঙ্গল দিয়ে ধীরে ধীরে চলেছি। তখন সেই বয়সে পায়ে হেঁটে কত যে জায়গা পাড়ি দিয়েছি তার শেষ নেই। এবার আমার উদ্দেশ্য ছিল সেই মা নলাটেশ্বরীর দর্শন করা, আর এই স্থানে শুনেছি অনেক তান্ত্রিকের সাধুরাও বিচরণ করেন, তাদের সঙ্গ লাভ করা। এই সমস্ত জায়গা তান্ত্রিকদের জন্য পুণ্যভূমি। আমার খুব জোর জল তেষ্টা পেয়েছিল, তাই সেই নদীর তীরে একটা পাড় দেখে থেমে গেলাম। হাঁটতে হাঁটতে বিকাল গড়িয়ে এসেছে, সন্ধ্যাটাও নামবে বলে মনে হলো। আমি পাড় বেয়ে নেমে গিয়ে আকণ্ঠ জল পান করলাম। আমার জলতেষ্টা মিটল। উঠে আসতে যাব এমন সময় পিছনে ফিরে দেখি এক সাধু বাবা দাঁড়িয়ে আছেন।
তার কপালে তিলক, পরনে ধুতি, তার দাড়ি গোঁফ এত সাদা আর বড়, সঙ্গে হাতে একটা হুঁকো। তাতে নিঃসন্দেহে তামাক ভরা আছে, কারণ ধোঁয়া বের হচ্ছিল। আমায় দেখে তিনি বললেন, কি হে বেটা, এখানে কি করছিস? আরে বৈঠো বৈঠো, এখানে দু একটা খুশ গল্প করি। আমি বসলাম, কারণ হাতে তেমন কোনো কাজ নেই, আর আজ এমনিতেও মন্দির বন্ধ হয়ে যাবে। যদি মায়ের দর্শন করতেই হয় সকাল সকাল করাই ভালো। সাধু বাবার সামনে গিয়ে প্রণাম করে বসতেই তিনি বললেন, তামাক চলে নাকি বেটা? বাহ বাহ বাহ, লো লো, এক দো টান মেরে নাও, শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাবে। তিনি আমার থেকে বয়সে বড়, তাই প্রথমে না করলেও পরে ওনার জোরাজুরিতে নিয়ে এলাম। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এই সময় এই নদীর তীরে একলা কি করছেন? আমি একজন সাধারণ পুরোহিত আছি। এই কাছেই নারায়ণ মন্দিরে আমি পূজা করি। সামনেই আমার কুটির আছে। এই সন্ধ্যায় আমি সেইখানে ভগবানকে পূজা দিয়ে আমি একাই কাজ শেষ হলে এই নদীর ঘাটে এসে বসে তামাক খাই। বেশ ভালো লাগে জানিস বেটা। রোজ রোজ তো আর গল্প করার মতো লোক পাই না, তাই তোকে দেখে ডেকে নিলাম। এরপর এ কথা সে কথা বলার পর সেই সাধু বাবা আমায় সেই নলাটেশ্বরী মায়ের সমস্ত ইতিহাস খুলে বললেন, যা আমি তোমাদের এখন বললাম। আমি বুঝলাম মানুষটা হয়তো অনেক দিন কোনো কথা বলার সঙ্গী পাননি, তাই আমায় পেয়ে কথা বলে ভালো বোধ করছেন। আমায় দেখে তিনি এবার বললেন, সাধু সঙ্গ পেতে বেরিয়েছিস তুই, তা আবার এই বয়সে? তাহলে তোর সাহস আছে, কিন্তু আমি তোর কপাল দেখে বলে দিব, এ পথ তোর জন্য নয়। পারলে বাড়ি ফিরে যা, ঘর সংসার কর। জানিস তো বেটা, সংসার ধর্ম সবসে বড়া ধর্ম। আমি মায়ের ভক্ত। মা যে পথে নিয়ে যেতে চান আমি সেই পথেই যাব। আসলে আমি তোমাদের যে সময়ের কথা বলছি তখন আমার এই সাধক জীবনের একেবারে প্রথম দিকের কথা। গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, সাধু সঙ্গের খোঁজ করি। কেউ বিপদে পড়লে তাকে যথাসাধ্য উদ্ধার করবার চেষ্টাও করি। আমরা কথা বলতে বলতে বেশ রাত হয়ে গিয়েছিল। সেই সাধু বাবা আমায় বললেন, আচ্ছা বেটা, এখানে আজ থাকবি কোথায়? আমার সাথে আমার কুটিরে চল, রাতটুকু আমার কাছে থাক। কাল সকালে না হয় মায়ের মন্দিরে পূজা দিবি। আমি বুঝলাম সত্যিই তো, আমি তো কোনো মন্দিরের বাইরে রাত কাটাবো ভাবছিলাম। বেশ ভালোই হলো। আমরা দুইজনেই সেই স্থান থেকে উঠে পড়লাম। বেশি না, ওই মিনিট চারেক হেঁটে আমরা পৌঁছে গেলাম একটা ছোট কুটিরের সামনে। সেই কুটিরের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে মস্ত বড় একটা গাছ। অন্ধকারে বুঝলাম না ঠিক কোন গাছ এটা। সাধু বাবা ভিতরে গিয়ে একটা লণ্ঠন জ্বালিয়ে আনলেন। আমার দিকে তাকিয়ে তিনি বললেন, বস বেটা বস, একটু খাওয়ার জিনিস জোগাড় করে নি। এই বলে তিনি কাঠের ভাঙা টুকরো দিয়ে উনুন জ্বালালেন। বুঝলাম তিনি ভাতে ডালে একটু খিচুড়ি রান্না করে নিলেন। আর রান্না করতে করতে ওনার সাথে বেশ অনেক কথাই হলো আমার। দুজনেই রান্না শেষ করে খেয়ে শুয়ে পড়লাম আমরা। রাতের বেলা তখন মাঝরাত হবে। হঠাৎ দেখি আমার পাশে শোয়া সাধু বাবা ঘুমের মধ্যে কি যেন বিড়বিড় করছেন, আর হাত পা ছুটছেন তত। আমি তো বেশ ভয় পেয়ে গিয়েছি তখন। কি আবার হলো রে বাবা হুট করে? আমি তাড়াতাড়ি উঠে ওনার গায়ে হাত দিতে সঙ্গে সঙ্গে তার ঘুম ভাঙল। চোখ খুলে তিনি আমার দিকে তাকিয়ে শুধু বললেন, পানি পানি। আমি বুঝলাম তিনি কিছু ভয়ানক স্বপ্ন দেখে ঘুমের মধ্যে এমনটা করছিলেন।
আমার দিকে এবার তিনি ঘুরে বসে বললেন, বেটা, আমি ভগবানকে মন দিয়ে পূজা করি, তাই হয়তো ভগবান আমায় কারো বিপদ আসলে আগে থেকেই সাবধান করে দেন। আমি স্বপ্নে দেখলাম তোর খুব বড় বিপদ আছে সামনে বেটা, আর আমার কথা মিথ্যা হয় না। বেটা, তুই একটু সাবধানে থাকিস। কি বিপদ সাধু বাবা? আর যত বড়ই বিপদ আমার সামনে আসুক, আমি ভয় পাই না। আপনার আমায় নিয়ে আর এই বৃদ্ধ বয়সে চিন্তা করতে হবে না। আমার সাথে আমার মা আছেন, আমায় রক্ষা তিনিই করবেন। তোকে আমার বেশ ভালো লেগেছে, তাই তোর কোনো বিপদ হোক সেটা আমি চাই না। তাই তোকে আমি মা নলাটেশ্বরীর বীজ মন্ত্র শিখিয়ে দিচ্ছি। আশা করি মায়ের কৃপায় বড় কোনো বিপদ যেন না আসে, আর যদি আসে মনে মনে মায়ের এই বীজ মন্ত্র জাপ করবি, মাকে স্মরণ করবি, মাই তোকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। জয় মা নলাটেশ্বরী মায়ের জয়। আমি সবসময় মায়ের বিভিন্ন রূপের কথা জানতে চাইতাম, আর পরবর্তীতে কোনো না কোনোভাবে সেই মায়ের রূপের আরাধনা করার জন্য মন্ত্র শিখতে চাইতাম। আসলে জানো তো, আমার মধ্যে অনেক কিছু শেখার একটা ইচ্ছাও ছিল। তো তখন আমি সেই সাধু বাবার পায়ের কাছে এসে বসলাম। তিনি বললেন, যে মন্ত্র আজ তোকে বলবো সারা জীবন এটা মনে রাখিস বেটা। সব রকমের বিপদের হাত থেকে এই মায়ের নাম তোকে রক্ষা করবে। মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলং মম কলাং নলাটেশ্বরী বিশ্বমাতা চণ্ডিকাং প্রণম্যহম। এই মন্ত্র 3 বার ভক্তি ভরে বলে মাকে ডাকবি, দেখবি কোনো বিপদই তোকে ছুঁতে পারবে না। আমি মন ভরে ভালো করে এই মন্ত্র মনে করে নিলাম। তিনি বললেন, এইবার রাত হয়েছে বেটা, তুই যা গিয়ে শুয়ে পড়, কাল সকালে উঠতে হবে তো। আমি শুধু তখন শুয়ে শুয়ে ভাবছিলাম সাধু বাবা কোন বিপদের কথা বলছেন। কখন যে আস্তে আস্তে ঘুম চলে এলো তা বুঝতে পারলাম না। পরের দিন সকালে আমার ঘুম ভাঙতে একটু দেরি হয়েছিল। তাড়াতাড়ি উঠে সকালে পরিষ্কার করার জন্য নদীর ঘাটে গেলাম, যেখানে কাল আমরা দুজন বসে গল্প করছিলাম। স্নান সেরে তৈরি হয়ে আমি গেলাম মা নলাটেশ্বরীর মন্দির দর্শন করতে। আসলে মন্দির আর সব পুজো দেওয়ার ঘটনা বলা শুরু করলে অনেক রাত হয়ে যাবে। তোমরা বরং আসল গল্পটাই শোনো। সেই সাধু বাবার কথা মতো আমি প্রথমে মায়ের মন্দির মন আর ভক্তি ভরে দর্শন করলাম, আর তার কিছু পাশে ভগবান বিষ্ণুর মন্দির। সেইখানে পুজো দিতে গিয়ে দেখি সেই সাধু বাবা, যার সাথে আমি সারা রাত ছিলাম, তিনি সেখানে আসল পুরোহিতের আসনে বসে পুজো করছেন। আমি ভক্তি ভরে সমস্ত পুজো দেখলাম। তিনি পুজোর কাজে ব্যস্ত হওয়া সত্ত্বেও আমার কাছে এসে সামান্য মিষ্টি প্রসাদ দিয়ে গেলেন। তার আগে আমি ওনাকে দেখে নমস্কার জানিয়ে তেনার কাছ থেকে বিদায় নেওয়ার অনুরোধ জানালাম। তিনি আপত্তিই করেননি, শুধু বেরোবার আগে বলে গেলেন, বেটা খুশ রহো, এই বুড়া বাবার কথাগুলো কিন্তু ভুলে যেও না, আর আমার বলা বিপদের কথাটাকে উড়িয়ে দিও না। যে কোনো সময়ে সে তোমার উপর এসে পড়বে, তাই সাবধান। মায়ের শিখানো মন্ত্র স্মরণ করবি, যত বড় বিপদই হোক। ঠিক আছে? আয় বেটা, ভালো থাকিস। আমি সেইখান দিয়ে বেরিয়ে পড়লাম অচেনা পথের উদ্দেশ্যে। আমি আবার সেই নদীর পাশ বরাবরই মেঠো পথে রাস্তা দিয়ে এগিয়ে যেতে লাগলাম। আকাশে তখন সূর্য ভালো মতো রাঙা, কিন্তু শীতের হালকা রোদ্দুর, তাই শরীরে তা ভালোই লাগছিল। অনেকটা পথ হাঁটা শেষ করে আমি একটা সুন্দর মাঠের পথে
প্রবেশ করলাম। সেখানে কি সুন্দর দৃশ্য! মানুষ নিজের নিজের ক্ষেতে ধান বুনতে ব্যস্ত, কেউ আবার গরু চড়াতে ব্যস্ত। এরকম প্রত্যন্ত কোনো গ্রামে যে এসে পড়েছি মনে হতে লাগলো যেন স্বর্গ। নাকে কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি মাটির গন্ধ লাগলো। অদ্ভুত সেই মায়া ভরা গ্রামের শীতের দিনের অদ্ভুত রূপ। আর একটু কাছে যেতেই আমি বুঝতে পারলাম এটি এই গ্রামটির সীমানা, আর এরপর থেকেই শুরু হচ্ছে আর একটা গ্রাম। তবে সেই গ্রামের মাটিতে পা দেওয়ার সাথে সাথেই যেন আমার মনটা কেমন খচখচ করে উঠল। আসলে মধুসুন্দরী দেবীর থেকে আমি এই ক্ষমতা পেয়েছিলাম। যদি কোথাও কোনো বিপদ হয় বা বিপদের সংকেত থাকে, তবে আমার মন সেটা জানান দেয়। এই গ্রামে পা দেওয়ার সাথে সাথেই আমি বুঝতে পেরেছি এখানকার বাতাস যেন বদ্ধ, আর কিছু একটা খারাপ যেন বাতাসে মিশে আছে। আমি যেন নিজের কানকেও ঠিক বিশ্বাস করতে পারছিলাম না, কারণ হঠাৎ করেই একটা দমকা বাতাস এসে ফিসফিস করে আমার কানে কানে বলল, ফিরে যা, ফিরে যা, হাসিস না, এদিকে শেষ হয়ে যাবি। আমি তৎক্ষণাৎ প্রমাদ গুনলাম, কারণ সেই সাধু বাবার বলা কথা তবে কি এত তাড়াতাড়ি সত্যি হতে চলেছে? তবে যদি কোনো বিপদ হয়েও থাকে, তবে এই গ্রামের সাধারণ মানুষকে রক্ষা আমায় করতেই হবে। আর বেশি সময় না নিয়ে সঙ্গে সঙ্গে আমি নিচু হয়ে সেই গ্রামের মাটির কিছুটা অংশ মুঠো করে তুলে নিলাম। তারপর সাধু বাবার বলা মন্ত্র মনে মনে পাঠ করে ফোঁ দিয়ে সেটা বাতাসে মিলিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গেই যেন মনে হলো বাতাসের ওই ভারী ভাবটা একটু একটু করে কমে এলো। আমি এবার একটু একটু করে এগিয়ে চললাম সামনে গ্রামের কাঁচা পথে। এইদিকে যে কাল রাতে হালকা এক পশলা বৃষ্টি হয়েছিল তা সহজে আন্দাজ করাই যায়, কারণ কাঁচা পথ কাদা হয়ে আছে, আর একটু আধটু জলও জমেছে রাস্তার পাশের গর্তগুলোতে। কিন্তু ওই দিনের আলোতেও আমি যেন স্পষ্ট লক্ষ্য করলাম একটি ব্যাপার। জমে থাকা জলগুলোর রং একটু লালচে রঙের। ব্যাপারটা আমার মনে ততক্ষণে একটা দাগ টেনেছে। আর এতটা পথ চলে গলাটাও আমার শুকিয়ে এসেছে। তাই ভাবলাম আশেপাশের কোনো জলাশয় থেকে যদি একটু জল পাওয়া যেত তবে মন্দ হতো না। তবে একটা কথা আমায় ভাবাচ্ছিল, গ্রামের এতটা ভিতরে চলে এলাম তবু কোনো মানুষের তো দেখা পেলাম না। কি আর করি, এগিয়ে চললাম জলাশয় খোঁজার জন্য। আর একটু দূরে পেয়েও গেলাম একটা ছোট পুকুর জাতীয় জলাশয়। এগিয়ে গেলাম সেই পুকুরের পাড় বরাবর, কিন্তু হঠাৎ করেই যে দৃশ্য আমার চোখে পড়ল তাতে নিজের চোখে আমি একেবারেই বিশ্বাস করতে পারলাম না। এটা কি করে হতে পারে? কারণ পুকুরটা সাধারণ হলেও তাতে যে জল রয়েছে পুরো জলটায় যেন রক্তের মতো গাঢ় লাল। এতটা লাল জল আমি কোনোদিনও দেখিনি, নিজের এই ভবগুরু জীবনে তো নয়। আর আমি মাতু পাগলির কাছে থাকার সময় পাগলির থেকে জেনেছিলাম এই জল লাল হয়ে যাওয়াটা কোনো শুভ সংকেত নয়। এর অর্থ হলো পুরো গ্রাম জুড়ে হয়তো নেমে আসতে চলেছে ভয়ানক বিপদ। আমি অত্যন্ত জল তেষ্টা পেলেও সেই জল আর পান করলাম না। যদি এইসব কিছু ভুল হয় তাই অপর একটি জলাশয় খোঁজার চেষ্টা করব ঠিক করে আর একটু এগিয়ে গেলাম। কিন্তু না, অন্য যে জলাশয়টি দেখলাম সেটার জলও এটার মতোই প্রচন্ড পরিমাণে লাল। বুকে তখন প্রচন্ড তেষ্টা, আর তার উপর এই অদ্ভুত ধরনের বিপদের আশঙ্কায় আমি ততক্ষণে কিছু একটা যেন আন্দাজ করতে পারছিলাম। ঠিক এমন সময় পথে চলতে চলতে আমার কানে এলো কয়েকটা চেনা শব্দ। একদল মুখে বলহরি হরিবল ধ্বনি দিতে দিতে এগিয়ে আসছে এইদিকেই। তখনই আমার মনটা একটু হলেও ভালো লাগলো।
কিছু মানুষের সাথে তো দেখা হলো এই নরক বর্ণিত স্থানে। লোকগুলোর দল আমায় দেখা মাত্র সেইখানে থেমে গেল। মনে হয় আমার শরীরের ওই লাল টকটকে বসন দেখে আমায় কোনো সাধক মনে করে দাঁড়িয়েছে। আমি ওদের জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই গ্রামে কোনো মানুষ চোখে পড়ছে না কেন? আর এই গ্রামে বোধহয় কিছু অত্যন্ত খারাপ ঘটেছে, তাই না? আমি জানি তোমরা এখন শ্মশানের দিকে চলেছ, তবে আমার কিন্তু এই সব প্রশ্নের উত্তরগুলো পেতেই হবে। দল বললাম ঠিকই, কিন্তু ওরা সব মিলিয়ে মোটে ছিল 4 জন। তাদের মধ্যে একজন খালি বলল, ঠাকুর মশাই, আমরা অত্যন্ত অভাগা যে এক মহাবিপদ ঘনিয়ে এসেছে শুধু আমাদের গ্রামে। কিছু বুঝে ওঠার আগেই অদ্ভুত এক রোগে আমাদের গোটা গ্রাম উজাড় হয়ে গিয়েছে। এই গ্রামের জল, বায়ু, খাদ্য সবই যেন দূষিত হয়ে উঠেছে ঠাকুর। যারা বেঁচে ছিল তারা প্রাণ নিয়ে অন্য গ্রামে পালিয়েছে, আর আমরা গ্রামের মাতব্বররা কয়েকটা পরিবার মাত্র বেঁচে আছি গ্রামে, যারা বাপের ভিটে ছেড়ে কোথাও যেতে চায় না। এই একজনের মৃতদেহ সৎকার করার জন্য এগিয়ে চলেছি, তবে জানি না সেটা সম্ভব হবে কিনা, কারণ সেই বিভীষিকা যদি আবার ফিরে আসে তবে হয়েছে। সে কাউকে রেহাই দেবে না ঠাকুর, কাউকে দেবে না। দিনের আলো থাকতে থাকতে আমরা মরাটা পুড়িয়ে নিচ্ছি। ও গন্ধ পেলে এই মরাটাও তার খাদ্য হবে। আমি তোমাদের সাথে এখন ওই শ্মশানের দিকে যেতে চাই। এমনিতেই বিকেল নামছে, একটু হলেই আলো ফুরিয়ে আসবে, তাই তোমাদের কিছু বিপদ হলে তার থেকে আমি তোমাদের রক্ষা করতে পারবো। ঠাকুর, আপনি আমাদের এই বিপদ জেনেও পালিয়ে না গিয়ে আমাদের আসার কথা বলেছেন। আপনি নিশ্চিত কোনো মহাপুরুষ। আপনি আসতে চাইলে আসতে পারেন, কিন্তু বিপদ কিন্তু আমাদের নাকের গোড়ায় সেই বুঝে এগোবেন ঠাকুর। আমি আর কিছু না বলে ওনাদের পেছন পেছন এগোনোই স্থির করলাম। তখন বলতে গেলে দিনের আলো অনেকটাই কমে এসেছে, আর সেই অল্প আলোতেও একটা জিনিস দেখে আমি চমকে উঠলাম। কারণ যে মৃতদেহ এরা নিয়ে যাচ্ছে সেই দেহটাকে ঘিরে রয়েছে এক অদ্ভুত কালো ধোঁয়ার মতো ছায়া, আর সেই ছায়ায় যেন মুখ আছে, বিশ্রী একটা কালো ছায়া মূর্তি, যার সারা শরীরে ধোঁয়ার অবয়ব, কিন্তু মুখের কাছে সাদা সাদা দাঁত। চোখগুলোর কোটর শূন্য মুখে বিরাজ করছে এক পৈশাচিক হাসি, যার মধ্যে লোভটাই বেশি। লাল রঙের জিভ থেকে মাঝে মাঝে লাল পড়ছে গড়িয়ে, আর সে তাকিয়ে রয়েছে মৃতদেহের দিকে। এ কোনো শুভ সংকেত নয়। গ্রামের সাধারণ মানুষ যারা মরা নিয়ে চলেছিল, পৈশাচিক ছায়াটি কিন্তু তারা দেখতে পাচ্ছিল না। দেখতে পাচ্ছিলাম শুধু আমি। মধুসুন্দরী দেবীর কৃপায় আমি এই ক্ষমতা পেয়েছিলাম। কিছু খারাপ ঘটতে চললে আমি আগে থেকেই বুঝতে পারি। আমি পারলে ওদের থামাতেই পারতাম, কিন্তু তা উচিত হবে না ভেবে থেমে গেলাম। শেষে তারা যদি আমাকেই পাগল ভেবে বসে, তাই আমি আস্তে আস্তে তাদের পিছু পিছু হাঁটতে থাকলাম, কারণ আমি নিজেই বুঝতে পারছি ওই মানুষগুলোর কিছু বিপদ হতে পারে। মানুষগুলোকে দেখলাম সেই মৃতদেহটা নামালো একটা ফাঁকা জায়গা দেখে শ্মশানের এক কোণে। তখনকার সময় জ্বালাবার কাঠ কিনতে পাওয়া যেত না শ্মশানে। তখন সহযাত্রী যারা আসতো তারাই শ্মশানের কাঠ খুঁজে আনতো, তারপর দাহ কার্য সমাধা হতো। আমি সবটাই দেখার জন্য একটু দূরে একটা বড় গাছের নিচে বসলাম। তারপর একে একে ওদের মধ্যে 2 জন মানুষকে দেখলাম বনের ভিতর চলে গেল কাঠের সন্ধানে। সামনে মড়া নিয়ে বসে সেই 2 জন মানুষ। আমি একটু দূরে তখন একটা গাছের তলায় গিয়ে দাঁড়ালাম। এতক্ষণ আকাশে কোনো মেঘের ছিটে ফোটাও ছিল না, কিন্তু হঠাৎ করেই সেই সময় আকাশে যেন মেঘের গর্জন উঠল। আকাশের অবস্থা ততটা খারাপ নয়, কিন্তু বলতে না বলতেই মুষলধারে বৃষ্টি নেমে গেল। আমি যে গাছটার নিচে দাঁড়িয়েছিলাম সেটা বড় হওয়ায় সেটা ছাউনির কাজ করছিল। বিশাল বড় একটা বট গাছ সেটা। সেই 2 লোক যাদের
মড়া পাহারা দিতে বসিয়ে রাখা হয়েছিল। ওরাও তখন মড়া ফেলে এই গাছটার দিকে, অর্থাৎ আমার গাছটার নিচে দৌড়ে এলো। আমার কাছে আসতেই ওদের কথাবার্তা শুনতে পেলাম। প্রথমজন বলল, হরি, বৃষ্টিরা নামার সময় পাইলে না বাবু, এর মরা খান পড়াইয়া কোথায় তাড়াতাড়ি চইলা যাই তো। এ আবার কেমন বিপদ করে দেখি। এই তুই ঠান্ডা, এখন বিড়িতে দেখিনি খাই, তারপর বৃষ্টি কমলে যাবো খন মরা পড়াতে, ততক্ষণ থাক পইরা, বুঝছ? মরা তো পালাইবে কই? কথাটা বলে লোকটা খিলখিল করে হেসে উঠল। তখন সেই সময় বসে আমার নিজের জানি কেমন একটা গা ছমছম করছে। এমন সময় দূর থেকে হঠাৎ করে শিয়ালের ডাক ভেসে এলো। চারিপাশে নিষ্পিষে অন্ধকার, আর তার মধ্যে বৃষ্টি পড়ার শব্দ, সব মিলিয়ে যাকে বলে এক ভয়ানক পরিবেশ। পাশের লোকের একজন এবার বলল, কয় রে, সব গেল কই? এই কাঠ খুঁজতে যাবে বইলা আর পাত্তা নেই কেন? আরে এই বৃষ্টি দেখে পালাই যায়নি তো? কি ঝক্কিতে পড়লাম বলতো এই রাতের বেলা মরা পোড়াতে এসে। এই বিশু, ও কি রে, ওই দিকে তাকিয়ে দেখ। অপরজনও তার দেখানো দিক তাকাতেই দুইজনের চোখ বড় বড় হয়ে গেছে, কারণ যেখানে তারা লাশটা রেখে এসেছিল সেদিকে দেখি আবার আগের মতো ধোঁয়ার সাথে মিশ্রিত সেই অপশক্তি এসে মরাটার শরীরের উপর উঠে বসেছে, সেটাকে কামড়ে কামড়ে খেয়ে ভক্ষণ করছে। আর তারপর দেখলাম আস্তে আস্তে মৃতদেহটা টানতে টানতে নিয়ে চলে যেতে থাকলো সে শ্মশানের জঙ্গলের দিকে। চারিদিকের বাতাসে তখন যেন একটা মরা পচা গন্ধ ভেসে বেড়াচ্ছে। সেই লোকগুলো পারলে তখনই ছুটে পালায়। বৃষ্টিটা একটু ধরার পরে দেখলাম আগের দুজন লোক ততক্ষণে ফিরে এসেছে কাঠ কুড়িয়ে। আপাত মস্তক ভিজে তাদের শরীর। তারা তো ঘাটিয়ার উপরে দেহটা না দেখে ভয় পেয়েছে। থমথমে মুখে আমার পাশের দুই লোক দুটোকে ওদের একজন জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে বিশু, লাশখান গেল কই? তোদের না পাহারায় থাকতে বলেছিলাম, এই দেখো কাজ। বিশু বলে লোকটা তখনও ভয়ে গুটিয়ে রয়েছে। লোকগুলো আমার দিকে এগিয়ে এসে বলল, ঠাকুর, আপনি তো এই গাছের নিচে এতক্ষণ বসেছিলেন, এখানে হয়েছেই বা কি? আর লাশটা গেল কোথায়? চলো তবে, মশাল জ্বালিয়ে এগিয়ে চলো, একটু খুঁজলেই পেয়ে যাবে লাশটা, কিন্তু ভয় পেও না যেন। আমার কথা মতো ওরা দল বেঁধে এগিয়ে চলল লাশটা খুঁজতে। আমিও ওদের সাথে গেলাম। বেশি খুঁজতেও হলো না। একটা বড় শিমুল গাছের মস্ত ডালে ঝুলছে মরাটা, চারিদিক নিস্তব্ধ। আমরা গাছটার দিকে এগিয়ে যাব এমন সময় গাছের ডাল থেকে মরাটা হঠাৎ করেই নিচে চুপ করে মাটিতে পড়ে গেল। যে লোকগুলো এসেছিল মশালের আলোয় তারা এই পৈশাচিক দৃশ্য দেখতে পেয়ে ভয় পেয়ে গেল, কারণ এখন সামনে যে মরাটা পড়ে আছে তার দেহের কিছুটা অংশের মাংস ওকে যেন খুবলে খুবলে খেয়েছে। তার থেকে চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে পড়ছে। পরিবেশে তখন মরা পচা দুর্গন্ধটাই বেড়ে চলেছে। আমি ওদের উদ্দেশ্যে বললাম, কাঠ নিয়ে এসো দৌড়ে, এই মরাটাকে আর খোলা অবস্থায় রাখা যাবে না, তাড়াতাড়ি পুড়িয়ে ফেলতে হবে, না হলে বিপদ আরো বাড়বে। যেমন বলা তেমনই কাজ। লোকগুলো তাড়াতাড়ি কাঠ এনে জড়ো করে দাহ কার্য সম্পাদন করে চলে গেল। চোখ মুখ দেখে মনে হলো যে এরা যা ভয় পেয়েছে সহজে ভুলবে না। আমি তখনও ফেরার পথে সেই বড় শিমুল গাছের দিকে তাকিয়ে দেখলাম সেইখানেই আবার পুনরায় কালো ধোঁয়ার মতো কুণ্ডলিটা জমাট বাঁধছে, আর সেইখানে দিয়ে আমার আগে শোনা সেই অদ্ভুত একটা পৈশাচিক গলার আওয়াজ ভেসে আসছে। এই আওয়াজ ইহ জগতের কোনো প্রাণীর হতেই পারে না। ফ্যাস ফ্যাসে কণ্ঠে স্পষ্ট শুনতে পেলাম সেই পিশাচ হাসতে হাসতে বলছে, আমার খাওয়ার বড়া, তুই তুচ্ছ সাধু আমার থেকে খাবার কেড়ে নিয়েছিস।
এই পুরো গ্রামকে আমি শ্মশানে পরিণত করেছি। সবাই তোরা মরবি, ওরা আসবে, আর আমি সেই দেহগুলোকে খাবো। কেউ কেউ আমায় আটকাতে পারবে না, আর আমার পথে যে আসবে শেষ করে দেব তাকেও। সেই পিশাচের খিলখিল হাসিতে চারিপাশ ভরে এসেছে। আমি আর সেই স্থানে গাছের নিচে দাঁড়ানো নিরাপদ বলে মনে করলাম না, কারণ রাতের বেলা সমস্ত পিশাচদের শক্তি অনেক গুণ বেড়ে যায়। আর এই জাতীয় পিশাচ যারা শ্মশানে আশ্রয় নেয়, এরা মরা খেকো পিশাচ, এদের শক্তি হয় অপরিসীম। আমি ওই 4 জন লোককে সাথে নিয়ে ফিরে এলাম ওদের গ্রামে। আমি ততক্ষণে বুঝে গেছি এই গ্রামের লোক তখন মহা সংকটে, আর এই ধরনের পিশাচ যখন গ্রাম আক্রমণ করে তখন সে সেই গ্রামকে শ্মশান ভূমিতে পরিণত করে, যাতে তার খাদ্য মানুষের দেহের যেন অভাব হতে না পারে। আর সেই গ্রাম তখন দিনের পর দিন উজাড় হয়ে শেষে মনুষ্য শূন্য হয়ে যায়। আর তখন সেই গ্রাম পরিত্যাগ করে সেই পিশাচ আবার বাসা বাঁধে অন্য গ্রামে। আর এই পিশাচ বুঝতে পেরে গেছে আমি এখানে থাকলে তার বিপদ হতে পারে, তাই আগে ওকে শেষ করতে হবেই, তবেই গ্রামের মুক্তি। আমি তখন মনস্থির করলাম সেই দিন রাতটা ওই গ্রামেই এক গৃহস্থ বাড়িতে থেকে যাওয়ার। গ্রামের সেই গৃহস্থ বাড়িতেই সেই দিন রাতের খাওয়া সেরেছিলাম আমি। দিনের বেলা সত্যি আমার পেটে সারাদিনে কিছু পড়েনি, তাই খাবার পাওয়া মাত্রই সেদিন পেট ভরে খেলাম। তারপর সেই বাড়ির অপর একটা ঘরে আমার থাকার ব্যবস্থা করা হলো। আমি দেরি না করে শুয়ে পড়লাম, কারণ সারাদিন তো কম ধকল যায়নি। তাই ঘুমটা যখন বেশ গভীর, তখন যেন আমার স্বপ্নে একটা ডাক শুনতে পেলাম। হ্যাঁ, সে আর কেউ না, আমার খুব চেনা পরিচিত সেই গলা। এ আমার আরাধ্যা দেবী মধুসুন্দরী দেবীর গলা। আমার চিনতে কোনো অসুবিধা হলো না। তিনি যেন অতি সুন্দর গলায় আমায় বলছেন, তারানাথ, তারানাথ, আমি এসেছি তারানাথ। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি তোর সামনে সমূহ বিপদ। কারণ যে ভয়ানক বিভীষিকা আজ তোর কাছে ধরা দিয়েছিল, সে কোনো সাধারণ প্রেত নয়। সে হলো রাক্ষস কুলের সব থেকে ভয়ানক রাক্ষস, ব্রহ্ম রাক্ষস। আর এই ব্রহ্ম রাক্ষস যেখানে বাসা বাঁধবে, সে যে কোনো সময় পুরো জায়গাকে শ্মশানে পরিণত করবে। তাই ওই রাক্ষসকে পুরোপুরি শেষ করে দেওয়াটা অত্যন্ত দরকারি, না হলে একের পর এক গ্রাম পর পর উজাড় হয়ে যাবে। দেবী, তুমি যখন এই ব্রহ্ম রাক্ষসের কথা বলে গেলে, তবে এর থেকে কিভাবে নিস্তার পাবো সেটাও আমায় বলে যাও। এই গ্রামের সাধারণ মানুষগুলোকে রক্ষা করার দায়িত্ব এখন যে আমার, আর আমি জানি তার জন্যই দেবী আমায় আভাস দিয়েছিলেন আগেই। হ্যাঁ তারানাথ, আমার বিশ্বাস তুই পারবি এই বিপদ থেকে সবাইকে রক্ষা করতে। তবে এটা করতে গিয়ে তোর প্রাণ সংশয় ঘটতে পারে, তাই প্রস্তুত থাকিস তারানাথ। আর নতুন শেখা মন্ত্র ভুলিস না তারানাথ। দেবী নলাটেশ্বরী তোর রক্ষা করবেন সঠিক সময় আসলে, তাই মায়ের উপর আস্থা হারাস না কিন্তু। এইটুকু বলে দেবী মিলিয়ে গেলেন। হঠাৎ করেই যেমন স্বপ্নের মধ্যে দেবী দর্শন দিলেন, সেইভাবেই চলে গেলেন। উনি চলে যাওয়ার সাথে সাথেই আমি ধড়ফড় করে ঘুম থেকে উঠে বসলাম। ঘুমটা ভেঙে গেল, আর সঙ্গে সঙ্গে আমি এই মাটির ঘরেও
একটা সুন্দর চন্দন কাঠের সুগন্ধ পেলাম, আর নিজের বিছানার মাথার কাছে একটা জুঁই ফুল পড়ে থাকতে দেখে বুঝলাম, হ্যাঁ, মধুসুন্দরী দেবী সত্যি এসেছিলেন, আর তার জানান দিতে এসবই তারই প্রমাণ। আমি মনে মনে মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানালাম, সত্যটা জানানোর জন্য। এইটুকু বলে তারানাথ থামল, উঠে বলল, দাঁড়াও, আর এক কাপ চা বলে আসি, বসো তোমরা। বলে তিনি উঠে গেলেন। আসলে তারানাথের এটা একটা স্বভাব, যখন দেখবে যে গল্পটা একটু জমে এসেছে এবং শেষের পর্যায়ে প্রায়, তখন উনি গল্প বন্ধ করে বাইরে যায় চারিমাকে চা করে আনার জন্য বলতে। তখন আমার আর কিশোরীর মনে কি চলছে তা বলে বোঝাতে পারবো না, কারণ গল্পের উত্তেজনাটাই এমন। তাই তারানাথ আসার আগে আমরা দুইজন একটা করে সিগারেট ধরিয়ে নিলাম। তারানাথ যতই আমাদের সাথে বন্ধুর মতো মিশুক না কেন, আমরা কিন্তু মানুষটার সামনে কোনোদিনও সিগারেট খাই না। তাই এই অবকাশটা তারানাথ নিজেই দেয় ও বোঝে। মিনিট খানেক পরে উনি এলেন বাইরে থেকে একটু গলা খাকড়িয়ে। ভিতরে এসে ঢুকতেই আমি জিজ্ঞেস করলাম, তারপর ঠাকুরমশাই কি হলো বলুন। হ্যাঁ, কোথায় ছিলাম যেন আমি? হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, তো আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠে তখন সবে ঘরের বাইরে এসেছি। এই গ্রাম যে এখনো জনশূন্য তা যে আর কি বলে দিতে হয় না। কাল রাতে দেখা কয়েকটা পরিবার বাদে সবটাই শূন্য। আমি একটু ভাবলাম গ্রামটা একটু পায়ে হেঁটে ঘুরে আসা যাক, তাতে যদি ওই ব্রহ্মরাক্ষসকে শেষ করবার উপায় মাথায় আসে। আমি তৎক্ষণাৎ বেরিয়ে পড়লাম গ্রামের আশেপাশে, আর চলতে চলতে হাজির হলাম এক নদীর কিনারে। কিন্তু সেই স্থানে একটা অদ্ভুত দৃশ্য দেখে আমার মনটা আঁতকে উঠল, কারণ সেইখানে নদীর ধারে একটা গাছের নিচে তখনও পড়ে আছে কিছু মৃত পাখির দেহ। প্রতিটি পাখির দেহ যেন ছিন্ন ভিন্ন, কোনো অশুভ শক্তি যেন তাদের শরীরের থেকে প্রতিটা পালক ছিন্ন ভিন্ন করে ফেলে রেখে গেছে। তাদের মাথাগুলো মুড়িয়ে ফেলে গেছে, আর রক্ত ছড়িয়ে আছে সর্বত্র। আমি আর সেই বীভৎস দৃশ্য চোখে দেখতে না পেরে ফিরে এলাম। বুঝতে পারছি আর হয়তো বেশি দিন নেই এই অপশক্তিকে প্রতিহত আমায় করতেই হবে, তাও খুব তাড়াতাড়ি। আর আমি এও জানতাম সেই অপশক্তির বাস শুধু শ্মশানে, কারণ এখন মরা খাওয়ার জন্য সে হয়তো উদ্গ্রীব হয়ে আছে। আমি মনে মনে তখন ঠিক করেই ফেলেছি, যদি এই বিপদ থেকে কেউ আমায় উদ্ধার করতে পারেন, তিনি স্বয়ং দেবী নলাটেশ্বরী। তাই আজ রাত হলো এমনিতেই ঘোর অমাবস্যার রাত, তাই দেবীকে আহ্বান করে তুষ্ট করতে হবে আমারই। আর দেবীকে তুষ্ট করতে পারলেই দেবীর আগমনে সমস্ত দুষ্ট শক্তির বিনাশ ঘটবে, আর শেষ হবে ওই ব্রহ্মরাক্ষস। আমি সেই দিন কয়েকজন গ্রামের মানুষদের এক জায়গায় জড়ো করি, জানাই তাদের বিপদের কথা আগাম। তারা নিজেদের অবস্থা সম্পর্কে সত্যিই শোকাহত, তাদের মনোবল তৎক্ষণাৎ ভেঙে গেছে। তাদের মধ্যে থেকে একজন খালি আমার কাছে এসে জানালো, ঠাকুর, আপনি যা ভালো মনে করেন করুন, তাও আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আজ যে পারতেছে না, মাগো ঘর গেছে, আপনজন গেছে, শুধু এক পড়ে আছে এই প্রাণটুক। আপনি যা বলবেন আমরা করতে রাজি, তাও আমাকে উদ্ধার করেন ঠাকুর। রক্ষা করবার আমি কে? আমি তো নিমিত্ত মাত্র। মা স্বয়ং তোমাদের রক্ষা করবেন। তবে তোমাদের আমি কিছু জিনিস আনতে বলবো, সেইগুলো তোমাদের জোগাড় করে এনে দিতে হবে। আর আজ রাতেই আমি শ্মশানে সাধনায় বসবো, তাই এই রাতে কেউ আর নিজেদের ঘরের বাইরে বেরোবার চেষ্টা করবে না। আমি ওদের যে যে জিনিস জোগাড় করতে বলেছিলাম ওরা সবটাই নিজেদের মধ্যে জোগাড় করে দেয়। তবে সব থেকে যেটা দরকারি সেটা হলো একটা মৃতদেহ, কারণ এই স্থানে ব্রহ্মরাক্ষসের জন্য কোনো মৃতদেহই আর আস্ত থাকতো না। এই সেই বিভীষিকা মৃতদেহকে শেষ করে দিত যে। কিন্তু বিকাল হওয়ার আগেই গ্রামের সেই 4 জন লোক পাশের গাঁ থেকে অপঘাতে মরা এক নাবালিকার দেহ জোগাড় করে আনে পাশের গ্রাম থেকে।
আর অতি সাবধানে সেটা শ্মশানের পাশে নদীর জলের মধ্যে লুকিয়ে রাখে, যাতে সেটা ব্রহ্মরাক্ষসের চোখে না পড়ে। আমি দিনের বেলাতেও এই পুরো গ্রামটির আশেপাশেই গঙ্গা জল ছড়িয়ে আর মায়ের মন্ত্র পড়ে বিশুদ্ধ করে নিয়েছিলাম। রাত যখন একটু একটু করে বাড়ল, আমি বেরিয়ে পড়লাম শ্মশান ভূমির উদ্দেশ্যে। অমাবস্যার রাত, তাই চারিপাশ প্রচণ্ড পরিমাণে অন্ধকার। সামনের কোথায় গিয়ে কি অত সহজে যেন ঠাহর হয় না। দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে শিয়ালের ডাক। আমি এবার এগিয়ে চললাম কালকের সেই নদীর তীরে, যেখানে সাধনার জন্য অনেক জিনিস জোগাড় করে রাখার ব্যবস্থা ছিল, আর গ্রামের মানুষ সেইগুলি অতি যত্নে সেইখানে রেখে যায়। যেমন শ্যাওড়া গাছের কাঠ, ঘি আর কিছু কিছু বিশেষ জিনিস, যেমন সুরা বা মদ, স্বাদের তেল ভাজা, মরা দাঁড় কাকের পালক আর সাদা তিল, আরও কত কি, আরও অনেক কিছু ছিল, তা তোমাদের বলেও লাভ নেই। আর তন্ত্রের এই সমস্ত জিনিস তোমরাও বুঝবে না হয়তো। সেই রাতের অন্ধকারে প্রথমেই আমি নিজের শরীরটাকে গাত্রবন্ধন মন্ত্রের দ্বারা বেঁধে ফেললাম, কারণ সেই বিভীষিকা হয়তো আমায় একা পেয়ে আক্রমণ করতে পারে যে কোনো সময়। আর আমি জানি আমার গাত্রবন্ধন মন্ত্রের জোরে কোনো অশুভ শক্তি আর আমার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। এখন আমি এবার নিশ্চিন্তে সব যজ্ঞের জিনিস আমার সামনে গুছিয়ে রাখছিলাম, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছিল যে কেউ যেন আমাদের উপর নজর রাখছে, আর সে চায় না যাতে আমি এই সাধনা করি। কিন্তু আমার মাথায় তখন অন্য একটা জিনিস ঘুরছে। এবার তো সেই নদীর ধার দিয়ে সব দেহটা নিয়ে আসবার পালা। আমি আর অপেক্ষা করলাম না, কারণ সঠিক সময় উপস্থিত হতে আর তো বেশিক্ষণ বাকি নেই। তাই নিজে কষ্ট করে টেনে হিঁচড়ে তুলে আনলাম সেই নিথর মৃতদেহ। নাবালিকা নারীর দেহ হওয়ায় মনে প্রথমে একটা অদ্ভুত মায়া ভরা কামের উদ্রেক হচ্ছিল, কারণ আমিও তো পুরুষ মানুষ। তার উপরও এই মৃতা নারীর দেহ ছিল অত্যন্ত লাস্যময়ী। নিজের মনকে শান্ত করে নিলাম তখনই। আমার মনের এই রকম ভাবের উল্লেখ হওয়া মানে সাধনায় বাধা দেওয়া, আর আমি সেটা করতে পারবো না, তাই মাকে স্মরণ করলাম। সব কিছু গুছিয়ে রাখা হলো। ততক্ষণে পুরো দেহটিকে আমি চন্দন আর হলুদ মাখিয়ে রাখলাম। এমনিতেও রাত বেড়েই চলেছিল, তাই সেই স্থানে সাদা তিল দিয়ে দুটো বড় বলয় বানালাম, আর তার মাঝে অঙ্কন করলাম একটা তারার চিহ্ন। এই তারার চিহ্ন কিন্তু আমাদের তন্ত্রমতে অত্যন্ত শুভ। আমি জানি এই বলয় আমার রক্ষা কবচের মতো কাজ করবে। আর এরই মাঝে শ্যাওড়া আর শাল গাছের কাঠ দিয়ে তৈরি করলাম যজ্ঞের অগ্নিকুণ্ড, আর সাথে নিলাম ঘি। মনে মনে নিজের গুরুদেব আর আরাধ্যা দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিলাম আমি। আর সাথে সাথেই একটা নারী কণ্ঠ যেন কোথা থেকে বলে উঠল, এই যে তীরের বলয় দেখতে পাচ্ছিস, এখানেই তুই বসবি তারানাথ। আর সাধনা চলাকালীন বারবার বারণ করে দিলাম, যত যাই হয়ে যাক তুই কিন্তু এই গণ্ডির বাইরে বের হবি না। সামনে অনেক কিছু খারাপ জিনিস দেখতে পাবি, কিন্তু তাতে ঘাবড়ানো বা ভয় পেলে চলবে না। যত পারবি চেষ্টা করবি মায়ের নাম জপ করতে, তাতে বিপদ কেটে যাবে। যা তারানাথ, আজ মাকে ভক্তি ভরে পুজো করে আয়। মায়ের আশীর্বাদ সাথে থাকলে সব বিপদ নিজে থেকেই কেটে যাবে, সাথে তোর সাধনাও সফল হবে। আমি বুঝতে পারলাম আমার আরাধ্যা মধুসুন্দরী দেবী আমার সাথেই আছেন। তিনি আমায় পথ প্রদর্শন করছেন। সময় যত বাড়ছে, রাত তত বেশি বেশি করে ঘন হয়ে আসছে। একই অমাবস্যা, তাও আবার চারিপাশ অন্ধকারে ঢাকা, কিছুই দেখা যায় না। নিচের শব্দ শুনে মনে হচ্ছে কেউ যেন আমার উপর লক্ষ্য রেখে চলেছে। হঠাৎ করে চারপাশে অনেক দূরে শিয়াল ডেকে উঠল। ঠিক এমন সময় আবার সেই নারী কণ্ঠ যেন বলে উঠল,
যজ্ঞ কাঠে আগুন ধরিয়ে দে তারানাথ। আজ এই মহা অমাবস্যার তিথিতে সাধনা করবি তুই, আমি তোর সাথে আছি। এই সব সাধনার মাধ্যমে তুই পিশাচ তারণ যজ্ঞ শিখতে পারবি, আর সাধনায় সফল হলে তুই দেখা পাবি মা নলাটেশ্বরীর। হিন্দু দেবী কালীর একটি বিশিষ্ট রূপ। ইনি দশ মহাবিদ্যার প্রমুখ এক মহাবিদ্যা। কালীর মতোই ভীষণা রূপ দেবীর। এই সাধনা তোকেই করতে হবে, আর রক্ষা করতে হবে গ্রামকে। মায়ের পাওয়া বীজ মন্ত্র জপ করতে থাক, শুরু করে দে সাধনা। সঠিক সময় উপস্থিত এবার। ওই সব দেহের উপর আসনে গিয়ে বসে পড়। তখন একটু ভয় পেলেও বসলাম সেই সব দেহের উপর সাধনায়, কারণ দেবীর আদেশ অমান্য করা একদম চলবে না। এই বলে আমি বসে যজ্ঞের আগুন ধরিয়ে দিলাম। রাত বেশ ঘন হয়েছে বুঝতে পারলাম, কারণ চারিপাশে এখন শুধু ঝিঝি পোকার ডাক ছাড়াও যেন কোথা থেকে শিয়ালের ডাকও ভেসে আসছে। আমি যজ্ঞ এগিয়ে নিয়ে যেতে থাকলাম, আর মন্ত্র পড়তে পড়তে ঘৃতাহুতি দিতে থাকলাম, আর সাথে যজ্ঞের আগুনে হরিত গিয়ে আহুতি দিতে থাকলাম। আর সেটা দেওয়ার সময় সেই শ্মশান ভূমি যেন কেঁপে কেঁপে উঠতে লাগলো। শুধু মনে হতে লাগলো গণ্ডির বাইরে কারা যেন এদিক থেকে ওদিকে খালি দৌড়ে দৌড়ে পালাচ্ছে। মাঝে মাঝে রাগে ফোঁস ফোঁস করে শুধু। সেই ব্রহ্ম পিশাচের গলা শুনতে পাওয়া যাচ্ছে, সে যেন বলছে, আমি যাবো না, আমি এই শ্মশানে কিছুতেই যাবো না, যাবো না। এই তুচ্ছ তান্ত্রিকের শেষ আমি দেখে ছাড়বো। আমি জানি এই সমস্ত সব সাধনা এত সহজ নয়। শুধুমাত্র আমি গণ্ডির মধ্যে আছি বলে সেই ভয়ানক রাক্ষস আমার কোনো ক্ষতি করতে পারছে না। চারিদিকের বাতাস ক্রমশ ভারী হয়ে উঠেছে, আর তার সাথে একটা বিশ্রী গন্ধ। সেই গন্ধটা নাকে আসতে থাকলো আমার। আমি বুঝলাম যে সবের ওপর বসে আমি আছি সেটা যেন নড়ে উঠল। মরা যে শরীর নিথর হয়ে পড়ে থাকার কথা, কিন্তু তাতে যেন প্রাণের সঞ্চার হয়েছে, আর তার মুখ থেকে বেরিয়ে আসছে ভয়ানক চিৎকার। আমি তখন তাড়াতাড়ি সেই সবের মুখে কিছু ছিঁড়ে আর সুরা ঢেলে দিতেই সেটা আস্তে আস্তে শান্ত হয়ে গেল। আমি বুঝলাম সেই ব্রহ্ম রাক্ষস এবার ক্ষুধার্ত, তাই সে খিদে চটপট করছে। সাথে সামনে পড়ে থাকা একটা শব দেহ দেখে তার খিদে আরো মাথা চাড়া দিয়ে উঠেছে। আবার সেই রাক্ষসের দিক থেকে অদ্ভুত ভয়ানক গলায় স্বর এলো, আমি একটু খেতে দে, আমি আর পারছি না। ওই মরাটা দে, আমি খাই, না হলে তোকে আমি এক্ষুনি শেষ করে ফেলবো। চারিদিকে তখন বৃষ্টি হয়ে চলেছে। অদ্ভুত একটা ভয়াবহ পরিবেশ। ফিসফিস কথার শব্দ কানে আসছে আমার। আমি তখনও নিজের মন্ত্র জপ থামাইনি। মনে মনে তখনও স্মরণ করে চলেছি সেই বীজ মন্ত্র, মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলং মঙ্গলাং নলাটেশ্বরী বিশ্বমাতা চণ্ডিকাং প্রণমাম্যহম। চারিপাশে কি হচ্ছে তা আমার খেয়াল নেই। আমি এমন এক অবস্থায় চলে গেছিলাম তা সাধনার শেষেই সম্ভব। এমন সময় সাধনার মধ্যে মন্ত্র জপ করতে করতেই আমি দেখতে পেলাম একটা তীব্র আলোর রেখা, যা ছড়িয়ে পড়ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সেই সময় চোখের পাতা বন্ধ করে থাকা অসম্ভব। চোখ খুলে দেখি চারপাশে শ্মশানের অন্ধকারকেও সেই আলো ছাপিয়ে গেছে, আর তার আলোর মধ্যে থেকে বেরিয়ে আসে তারা মায়ের ৮টি রূপ। তারা অর্থাৎ বামাকালী, উগ্র তারা, নীল সরস্বতী, এক জটা তারা,
তারিণী তারা, নিত্য তারা, বজ্র তারা আর কামেশ্বরী তারা। সবসময় চারিপাশে যেন বেজে চলেছে হাজারো ঢাকের বাদ্যি, চারিদিক থেকে ভেসে আসছে শঙ্খনাদ। পরিবেশটাও এক অদ্ভুত সুন্দর সুগন্ধে ভরে উঠেছে। আমি এবার নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না, কারণ মায়ের 8টি রূপ যেন একসাথে আশীর্বাদের ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে হাসছে। এবার সব দেবী রূপ আস্তে আস্তে প্রবেশ করলো মাঝে অবস্থানরতা দেবী স্বয়ং মা নলাটেশ্বরীর ভিতর। সে কি তেজ! সাধারণ মানুষ সেটা দেখলে হয়তো অজ্ঞান হয়ে যেত। এই দেবীকেই তো কয়েকদিন আগেই আমি দর্শন করে এলাম, আর তিনি আমার রক্ষা করতে এসেছেন। মা নলাটেশ্বরী এবার সেই পিশাচের উদ্দেশ্যে অট্টহাসি করে বললেন, আজ অমাবস্যার রাত, আর আমায় পুজোর মাধ্যমে এখানে আহ্বান করা হয়েছে। আমি কিছুতেই এই স্থানে তোর মতন রাক্ষসকে বরদাস্ত করব না। ব্রহ্ম রাক্ষস, ওই যে সব পড়ে আছে, ওটা খেয়ে নে তুই, আর এই স্থান ত্যাগ কর। আর কোনোদিন এই গ্রামের দিকে চোখ তুলে তাকাবার সাহস দেখাবি না। আমি ততক্ষণে এই সমস্ত কিছু দেখে এগিয়ে গিয়েছি মায়ের দিকে হাত জোড় করে। আমি নিজের চোখে দেখা পেলাম স্বয়ং মাকে। মা আবার বলা শুরু করলেন, তারানাথ, তোর তপস্যায় আমি তুষ্ট হয়েছি, তাই তোকে এই রূপে দেখা দিলাম। আজ থেকে এই গ্রাম আবার পবিত্র হয়ে যাবে, কোনো ভয় থাকবে না। আমি তোকে আশীর্বাদ করছি, আর আমাকে নিজের সাধনার দ্বারা তুষ্ট করেছিস, তাই তোকে কিছু ক্ষমতা আমি দিলাম। এই সমস্ত ক্ষমতা লোকের কল্যাণের কাজে ব্যবহার করিস। কথাটা শেষ হওয়ার আগেই আমি যে দেহটার উপরে বসে সাধনা করছিলাম, কিছুতে যেন দেহটা ছুঁড়ে ফেলে দিল দূরে, আর সঙ্গে সঙ্গে কোথা থেকে এসে সেটার উপর ঝাঁপিয়ে পড়ল ব্রহ্মপিশাচ। সেই ব্রহ্মপিশাচ চোখের সামনে সেটাকে খুবলে খুবলে অমানসিকভাবে খেতে লাগলো সে। সেই দৃশ্য মুখে বলে বোঝানো অসম্ভব। চারিদিকে রক্ততে ভেসে উঠল মাটি। এ দৃশ্য যে সামনে থেকে দেখবে, সেই দৃশ্য বিভৎস, এবং সেটা দেখে সে জ্ঞান হারাবে এটা নিশ্চিত। আর সাথে সাথে আমিও তাই সেখানে জ্ঞান হারালাম। সকালে আমার যখন জ্ঞান ফিরল, আমি শ্মশানে ভূমিতে পড়ে আছি, চারপাশ শান্ত। আমি বুঝলাম মায়ের আশীর্বাদে সব আবার ঠিক হয়ে গেছে। তারানাথ গল্পটা বলা শেষ করে হাতে তুলে নিল একটা পাসিংশ। তারপর তাতে আগুন ধরিয়ে রাজার মতো একটা সুখ টান দিল, আর একটা ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে তা ছাড়ল। আমরা এবার ঠাকুরমশাইয়ের কাছে বললাম, ঠাকুরমশাই, আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর অভিজ্ঞতা আমাদের উপহার দেওয়ার জন্য। আজ তাহলে উঠি কেমন? গিন্নি চিন্তা করবে। তারানাথ একটু হাসলেন, তারপর বললেন, হ্যাঁ, এসো আবার। আমি আর কিশোরী দুইজনেই বেরিয়ে পড়লাম মটলেনের বাড়ি ছেড়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। সত্যি তারানাথ মানুষটার মধ্যে কিছু তো আছে। তার ওই বন্ধ ছোট অন্ধকার ঘরটা যেন আমাদের জন্য একটা অদ্ভুত জগৎ। যতক্ষণ সেখানে থাকি তখন আমরা বিরাজ করি সেই জগতে, কিন্তু সেই মটলেনের ফুটপাতে এসে সব কিছু শহরের ডামাডোলে কেমন যেন ফিকে ফিকে মনে হয়। আবার পরের ছুটির অপেক্ষা। আবার যাব মটলেনে তারানাথের সেই বাড়ির উদ্দেশ্যে। আবার অপেক্ষা একটা গোটা সপ্তাহের। শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন ব্রহ্ম রাক্ষস। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।
এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।